আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ প্রথম দিনের কর্মদিবস শুরু হয়েছে। সকাল থেকে প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে তাদের অফিস কার্যক্রম শুরু করে। তবে পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোতে এখনও প্রাণ চাঞ্চল্য ফিরে আসেনি। এদিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বিল্লাল, এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন। আপনাকে আসলে প্রথমে জানিয়ে রাখি যে বুধবার দিবাগত রাত যে সচিবালয়ের যে ৭ নম্বর ভবন অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু নড়েচড়ে বসেছে কিন্তু প্রশাসন। আপনাদেরকে বলে রাখি তার পরবর্তীতে কিন্তু যে সচিবালয়ে যে সর্বসাধারণ থেকে শুরু করে যারা প্রবেশধারী যে সকল অনুমোদন ছিল সকলকে প্রবেশ কিন্তু নিষিদ্ধ করেছে। তা আমি এই মুহূর্তে আছি যে সচিবালয়ে আছি, কিন্তু যেহেতু অফিসিয়াল ডে সেহেতু হচ্ছে সচিবালয় কিন্তু সকাল থেকে কিন্তু এখানে যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা কিন্তু এসছেন। বলে রাখি যে তাদের কাউকে কিন্তু কাছে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সচিব, তারপর হচ্ছে উপদেষ্টাদের যে গাড়িগুলো রয়েছে প্রতিটি গাড়ি কিন্তু নিয়ে প্রবেশ, আর বাকি সবাই যত কর্মকর্তা আছে সবার গাড়ি কিন্তু নিজ দায়িত্বে কিন্তু বাহিরে রাখতে হচ্ছে, কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি বলে রাখি যে সকল বেসরকারি যে অস্থায়ী যে পাশ অনেকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এসেছেন, তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আরেকটি তথ্য হচ্ছে যে এখানে আমরা জানি যে অনেক কর্মকর্তা কিন্তু মোটরসাইকেল নিয়ে কিন্তু আসেন। তারা যেটি বলছেন যে আগে থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে তাদেরকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, অথবা মোটরসাইকেল যারা সরকারি কর্মকর্তা তাদেরকে মোটরসাইকেল নিয়েও প্রবেশ করতে দেওয়া হবে না, এমন কোনো নির্দেশনা কিন্তু সচিবালয়ের যে সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে কিন্তু দেওয়া হয়নি। যার ফলে কিন্তু অনেকে আমরা দেখেছি কিন্তু ঘুরে যাচ্ছে। পাশাপাশি যে এখানে সচিবালয়ের পাশে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা তাদের গাড়িগুলো কিন্তু পার্কিং করছে। আপনাদেরকে বলে রাখি যে আগুন যেই কারণে কিন্তু আগুনটি লেগেছে তার প্রকৃত কারণ কিন্তু উদ্ঘাটনের জন্য কিন্তু পৃথক দুটি কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কিন্তু শুক্রবার থেকে কিন্তু তাদের যে তদন্তের কাজ সেটি কিন্তু শুরু করেছে। আর বলে রাখি ৭ নম্বর ভবনে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে একটি ইভেন্ট ছিল, সেই মন্ত্রণালয়ের আজকে যারা এসেছেন, যেহেতু পুরো ভবনটি আসলে পুরে কোনো অফিস করার মতো অবস্থা নেই, সেহেতু এই মন্ত্রণালয়ের কাজ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন রয়েছে, সেই নগর ভবনে কিন্তু এখান থেকে কিন্তু কর্মকর্তারা সেখানে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যে এর আগে থেকে যারা ব্যক্তিগত কাজে কিন্তু সচিবালয়ের যেই সকল কাজ কিন্তু তারা রেখেছিলেন, কিন্তু সবাই কিন্তু শুরুতেই কিন্তু একটা বাধার সম্মুখীন হচ্ছে। আর এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তর থেকে জানানো হয়েছে যে এখন পরবর্তীতে যে সকল অস্থায়ী যে সকল পাস রয়েছে তারা কিন্তু সেটি কিন্তু কার্যক্রম আজকে থেকে কিন্তু শুরু করবেন। তারপর থেকে কিন্তু যারা অস্থায়ী পাস কিন্তু পাবে তারপরে কিন্তু তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। এর আগে কিন্তু যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, একমাত্র এখানকার কর্মকর্তা ছাড়া কিন্তু কাউকে কিন্তু কোনো প্রকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা যায় পুরো একটা নিরাপত্তা বলয় কিন্তু ব্যবস্থা নিয়েছে এখানকার কর্তৃপক্ষ। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত। বছর জুড়ে চরম মূল্যস্ফীতি ভুগিয়েছে নিম্ন ও মধ্যবিত্তকে। স্বৈরশাসকের পতনের পরও খুব একটা পরিবর্তন হয়নি বাজার ব্যবস্থাপনায়। ধুঁকছে রাজস্ব খাত, কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন। বছর শেষে রিজার্ভ বাড়লেও রয়ে গেছে ডলার সংকট। এবছরও শেয়ার বাজারে বিনিয়োগ করে পুঁজি হারিয়েছে হাজার হাজার বিনিয়োগকারী। জ্বালানি সংকট আর শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেছে 100-এর বেশি পোশাক কারখানা। কেমন গেল 2024-এর অর্থনীতি, তার খণ্ডচিত্র তুলে ধরছেন সেলিম মালিক। 2024 শুরুই হয় নিত্যপণ্যের দাম বাড়ন্তের মধ্য দিয়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা মহিরু রূপে আবির্ভূত হয়। প্রায় বছর জুড়েই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 10% উপরে। আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর হুট করে পণ্যের দাম বেশ খানিকটা কমে যায়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সক্রিয় হয় সেই পুরানো সিন্ডিকেট। ফের বাড়তে থাকে দাম। ফেনীর বন্যা পণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দেয়। বছর শেষে সয়াবিন তেলের দাম বাড়াতে ভোক্তাদের জিম্মি করে কোম্পানিগুলো। বাজার থেকে তেল উধাও করে ফেলা হয়। সরকার 8 টাকা দাম বাড়ানোর পর ধীরে ধীরে স্বাভাবিকের পথে সরবরাহ।
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শুরু হয় পোশাক খাতে শ্রমিক অসন্তোষ। সঙ্গে আগে থেকে চলে আসা জ্বালানি সংকট তো ছিলই। নানামুখী চাপে একে একে বন্ধ হতে থাকে তৈরি পোশাক কারখানা। বিজিএম এর হিসাবে গত 6 মাসে কমপক্ষে 100 কারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছে প্রায় 60,000 শ্রমিক। বেতন সংকট চলছে প্রায় 200 কারখানায়। বছর জুড়ে অনেকটাই ধুকে ধুকে চলেছে রাজস্ব খাত। এনবিআর এর পরিসংখ্যানে চলতি 2024-25 অর্থ বছরে জুলাই অক্টোবর সময়ে শুল্ক কর আদায় ঘাটতি 30,500 কোটি টাকার বেশি। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক ঠিকাদার পালিয়ে থাকায় এডিবি বাস্তবায়ন পরিস্থিতি খুবই নাজুক। আগের অর্থ বছরের একই সময় তুলনায় এই অর্থ বছরে জুলাই নভেম্বর সময়ে কম খরচ হয়েছে 12,500 কোটি টাকা। 2024-এর ব্যাংক খাত ছিল বিশৃঙ্খলার বছর। এস আলম সহ শেখ হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংকের ভোল্ট আরও খালি করেছে, বেড়েছে খেলাপি ঋণ। তবে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল ইসলামিক এক্সিম সহ ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোর বড় একটি অংশের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। তবে বছর শেষে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে $24 বিলিয়ন। তারপরও বাজারে রয়ে গেছে ডলার সংকট। দাম ওঠানামা করছে 120 থেকে 129 টাকার মধ্যে। এদিকে বছরের শেষ ভাগে বাংলাদেশের অর্থনীতিতে ঘটে যাওয়া নানা কুকীর্তি নিয়ে পিলে চমকে দেওয়ার মতো তথ্য নিয়ে হাজির হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে জানানো হয় শেখ হাসিনার আমলে প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গড়ে প্রতি বছর পাচার হয়েছে 1,80,000 কোটি। শুধু সরকারি কেনাকাটা থেকে রাজনীতিবিদ ও আমলারা ঘুষ খেয়েছেন 2.5 লাখ কোটি টাকা। ভয়ঙ্কর লুটপাট হয়েছে উন্নয়ন প্রকল্প ও শেয়ার বাজারে। এমন বাস্তবতায় জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কাটছাঁট করতে বাধ্য হয়েছে সরকার। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6.75%। সেটি সংশোধন করে নির্ধারণ করা হয়েছে 5.25%। তবে দাতা সংস্থা IMF এর প্রক্ষেপণ আরও কম, 4.5%। সেলিম মালিক, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেটে ও কোমরে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক সুজন হোসেন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সুজনের মা। আদরের ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। অন্যদিকে সুজনের একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। মোস্তফা সর্দার ও রেখা বেগমের 4 সন্তানের মধ্যে একমাত্র ছেলে সুজন হোসেন। পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় ছিল একটু বেশি আদরের। সেই আদরের সন্তানের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না পরিবার জানায় 5 আগস্ট দুপুরে বাসা থেকে বের হয় সুজন। সেদিন রিকশা চালাতে না গিয়ে পরিচিতদের সাথে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে। পরে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে কোমরে ও পেটে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে মারা যায় সুজন। সেই খবর পাওয়ার পর থেকেই পাগল প্রায় সুজনের মা রেখা বেগম। ছেলেটা কামাই করে খাওয়াইতো, মানে আল্লাহ ছেলেরও নিছে গা। আজকে তো 3-4 মাস ধরে আমার ছেলে আমার ডাকও দেয় না। আয়া খোঁজন, আমি তো বনে বনে ঘুরি, বনে বনে কান্দি। আল্লাহর কাছে আমি একটা ছেলে আনছিলাম, আল্লাহ আমার এই ছেলেও রাখলো না। ভাই হারানোর কষ্ট ভুলতে পারছে না বোন। সুজনের একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। তখন রান্না করছে, গরুর গোস্ত রাঁধছে, যে মা আমি গরুর গোস্ত খামো। তো আমার ভাইয়ের ভাগ্যে রিজিকে ছিল না, শুধু আমার হাতের ডাল রান্না খাইছে আমার ভাই। সরকার কাছে একটাই আমার দাবি, আমার ভাস্তিটার ভরণ পোষক যাতে তারা গ্রহণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর কথা জানান স্থানীয় এই নেতা। যারা শহীদ হয়েছেন তাদেরকে একটা ভালো অর্থনৈতিক সহযোগিতা করা দরকার, এবং তাদের পরিবার পরিজনের কেউ যদি এই চাকরি করার মতো অবস্থান থাকে তাদেরকে চাকরি দেওয়া। যারা আহত হয়েছেন তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরও যদি কোনো ধরনের চাকরি অর্থনৈতিক সহযোগিতা করা দরকার। ইমরুল কায়েস, RTV। নীলফামারীর বুড়ি তিস্তা জলধারা খননে পানি উন্নয়ন বোর্ড আর স্থানীয়দের মধ্যে বিরোধ তুঙ্গে। স্থানীয়দের দাবি ফসলের ক্ষতিপূরণের নামে করা হয়েছে জমি অধিগ্রহণ, আর এসব জমি খনন করা হচ্ছে বুড়ি তিস্তা জলধারা। বাধা দিতে গেলে হতে হয়েছে মিথ্যা মামলার শিকার। তবে এটিকে সরকারের লাভজনক প্রকল্প বলছে পাওবো। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস।
কৃষকদের সেচ সুবিধা দিতে নীলফামারীর বুড়িতিস্তায় জলাধার খননের প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 2021 সালে 3158 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিতে প্রকল্পটি একনেকে পাশ হয়। এরপর জলাধার খননের কাজ শুরু হলে স্থানীয়দের বাধার মুখে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলা ও ভাঙচুরে স্থানীয়দের বিরুদ্ধে করা হয় বেশ কয়েকটি মামলা। স্থানীয়দের অভিযোগ, 60-এর দশকে কালীগঞ্জ নামক স্থানে একটি ব্যারেজ নির্মাণ করা হলে 5 বছর পানি পায়নি স্থানীয়রা। এতে চরম দুর্দিন কাটে চাষিদের। তবে সম্প্রতি জলাধারের জন্য নির্ধারিত জমিতে ধান, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ 4 ধরনের ফসল উৎপাদন হচ্ছে। এর উপর টিকে আছে ডিমলা ও জলঢাকা উপজেলার 11,000 পরিবারের জীবিকা। 5টি মৌজায় বুড়িতিস্তা যে প্রকল্প, এখানে অবৈধ সরকারের খনন কার্যক্রম পরিচালনা করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। 1260 একর জমি আমাদের এই খনন করতে চায়। এই জমিগুলা খনন করলে আমরা 50,000 লোক কোথায় যাব? প্রকৃতির মালিক হচ্ছে আমরা কৃষকরা। আমরা 40-63 মূলের মালিক। আমরা দীর্ঘদিন থেকে এই জমি ভোগ দখল করে আসতেছি। 3 ফসলি জমি আমরা ছেড়ে দিতে রাজি নই। আমাদের রক্ত থাকতে, জীবন থাকতে আমরা এই জমি ছেড়ে দিতে পারবো না। তবে প্রশাসন বলছে 1956 থেকে 1993 সালের মধ্যে 17টি এলএ কেসের মাধ্যমে 1217 একর জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে সুফল পাবে স্থানীয়রা। এই অধিগ্রহণকৃত জমি এটা কিন্তু 1955-56 সাল থেকে শুরু হয়েছে, 1992-93 সালে শেষ হয়েছে। এটার জন্য প্রায় 17টা এলএ কেসের মাধ্যমে আমাদের 1217.61 একর কিন্তু জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ইউনোকে দায়িত্ব দিয়েছি প্রাথমিকভাবে ওদের সাথে একটু ওই এলাকায় কথাবার্তা বলো, প্রয়োজনে আমাদের সাথে আমরা উভয় পক্ষের সাথে কথা বলবো। উচ্ছেদ কার্যক্রমের আগে যদি ওনারা সরাসরি সরে যায় এবং কার্যক্রমটা যাতে সুন্দরভাবে এটা সমাধান হয়। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রাব্বি। রাব্বি, বুড়ি তিস্তা জলাধার খননে পানি উন্নয়ন বোর্ড আর স্থানীয়দের মধ্যে বিরোধের কারণ কি জানাবেন? মারফি, আপনি জানেন, যেমনটা বলছিলেন সংবাদে, যে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা প্রকল্পের বুড়ি তিস্তা প্রকল্পে এই প্রকল্পটি 1960 সালে শুরু হয় এবং এর জমি অধিগ্রহণ শুরু হয় 1956 থেকে 93 সাল পর্যন্ত 17টি এলএ কেসের মাধ্যমে। এটা জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এলাকার মানুষ বলছে এই প্রকল্প যখন করে তখন এখানে পানিবন্দী হয়েছিল এবং বিস্তীর্ণ এলাকা জমি ছিল। সেই সময় পানি উন্নয়ন বোর্ড ওখানে ক্ষতিপূরণ দিয়েছিল ফসলের। কিন্তু এখন পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই জমিগুলো তারা অধিগ্রহণ করেছিল। ওই এলাকার মানুষের দাবি যে পানি উন্নয়ন বোর্ড কোনো জমি অধিগ্রহণ করে নাই। এটা আমাদের এই এলাকার কেউ এটার ক্ষতিপূরণ পায়নি। অতএব এইটার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এখানে আমরা খনন কাজ চালাতে দেব না। এই নিয়ে ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে এটা টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। এলাকাবাসীর দাবি যে এটা পরিকল্পিত একটি প্রকল্প, যেটাতে ঠিকাদারি প্রতিষ্ঠান, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের এমপি এই টাকাটা ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্যই এই প্রকল্পটা হাতে নিয়েছে। আমাদেরকে কোনো কাগজপত্র পানি উন্নয়ন বোর্ড দেখায় না। আমরা তাদের সাথে কথা বলতে চাই, আমাদেরকে তারা নিয়ে বসতে চায়, কিন্তু বসে না। তার বাহানা করছে পানি উন্নয়ন বোর্ড। এই জন্য ধন্যবাদ আপনাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নে ধীর গতিতে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে খরচ হয়েছে 34,214 কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 12,500 কোটি টাকা কম। তবে খরচের এমন ধীর গতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে আগের সরকারের রাজনৈতিক বিবেচনায় নেওয়া অহেতুক প্রকল্পে খরচ না করাই উত্তম। সালিম মালিকের আরও একটি রিপোর্ট দেখব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই ও সৌদি আরবে 7টি চ্যান্সারি কমপ্লেক্স তৈরির প্রকল্প রয়েছে। বরাদ্দ মোট 134 কোটি টাকা। তবে অর্থ বছরের প্রথম 4 মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 1 টাকাও খরচ করা সম্ভব হয়নি। আইএমইডির তথ্যে জানা গেছে, জুলাই থেকে নভেম্বর বার্ষিক উন্নয়ন প্রকল্পের খরচও দেখা গেছে রক্ষণশীলতা। 2023-24 অর্থ বছরের এই সময় খরচ হয়েছিল 46,857 কোটি টাকা, আর চলতি অর্থ বছর খরচ হয়েছে মাত্র 34,214 কোটি, যা মোট বরাদ্দের 12.29%। জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে অনেক ঠিকাদার কিন্তু পালিয়ে গেছে, অনেক প্রকল্প পরিচালক কিন্তু তাদের সহায় সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে গেছে এর মধ্যে। তো যার ফলে ওইখানে কিছুটা শূন্যতা আছে, মানে এই যে প্রকল্প বাস্তবায়নের যে প্রশাসন, তারপর সেখানকার ঠিকাদার, কেনাকাটা, এই জায়গাতে কিছু অচল অবস্থা এখনো আছে এবং সেটা আরো কয়েক মাস থাকবে। বেশি বরাদ্দ পাওয়া 15 মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ 20.31% বা 7,711 কোটি টাকা খরচ করতে পেরেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 37,976 কোটি টাকা, আর 10% কম খরচ হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা ও সেতু বিভাগে। শুধুমাত্র আমলাদেরকে নিয়ে নয়, মিক্সড প্রাইভেট সেক্টর থেকেও বা অন্যান্য পেশা থেকেও দক্ষ লোক নিয়ে এই প্রজেক্টগুলোর ম্যানেজমেন্ট করা উচিত, তাহলে হয়তো আরেকটু এফিসিয়েন্সি বা একটু গতি আসবে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও খরচ আরো দক্ষতা ভিত্তিক হতে হবে। এক কোয়ার্টারের টাকা অন্য কোয়ার্টারে নেওয়া যাবে না। এই ধরনের যদি একটা বাধ্যবাধকতা তৈরি করা যায়, যে ঠিক আছে প্রতি 3 মাস পর পরই প্রজেক্টের অ্যাসেসমেন্ট হবে যে কি হলো আসলে খরচের, তো এরপরে ওই কোয়ার্টারে যতটুকু হওয়ার কথা ছিল সেটা যদি অন্য কোয়ার্টারে হয় তাহলে সেই টাকার ল্যাপস হয়ে যাবে। এইভাবে যদি চাপ তৈরি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থের অপচয়ের সুযোগটা কম থাকে। চলতি 2024-25 অর্থ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পরিমাণ 2,65,000 কোটি টাকা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তবে ঘন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে জনজীবন। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে রোগী। গেল কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা সামান্য বেড়েছে। উত্তরের এই জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় থেকে সক্রিয় হওয়ায় তাপমাত্রা বেড়েছে, তবে সামনের দিনগুলোতে আবারও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেনে ওষুধের ফেরিওয়ালা থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুরের এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি জায়গায় মাছ চাষ, জমি দখল ও সাধারণ মানুষকে টর্চার সেলে নিয়ে নির্যাতন করেছেন ইউপি মেম্বার মোহাম্মদ বাবুল খান। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছে। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। 20 বছর আগে ট্রেনে ফেরি করেই সংসার চালাতেন বাবুল খান। তবে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার হন তিনি। তখনকার সংসদ সদস্য AKM আওয়ালের ঘনিষ্ঠ হিসেবেও ছিলেন বেশ পরিচিত। সেই প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘের দেখেন, এখানে অনেকগুলো ঘের, এখান থেকে একদম হুলারচর পর্যন্ত। এদিকে আছে, আমরা এখান থেকে আমরা ন্যাংটার খাল বলে একটা জায়গা আছে, ওইখান পর্যন্ত এখানে সরকারি জায়গা, সরকারি ঘের। ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। ওনার বিভিন্ন বাহিনী ছিল, একটা ছিল মুগুর বাহিনী, একটা ছিল হাতুড়ি বাহিনী। চরের জমি দখল করছে, আমাদের আবাসনে এই যে ক্লাব আছে, ক্লাবের টর্সাল সেল তৈরি করছে। ঘুরতে যাওয়ার পরে আমার এলোপাতি এভাবে মারধর করে। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। সকল অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছে বলে দাবি করেন ইউপি সদস্য বাবুল খান। ঘর যখন 2005 সালে হয়, তখন তো সাইদি সাহেব এমপি সাহেব ছিলেন, তখন তো আমরা সাইদি সাহেবের নির্বাচন করছি। আমি সেই সময় গজাইলা থেকে 300 লেবার এনে এই আবাসনটা স্থাপন করে দিই। ওখানে তো ঘের বাড়ি আবাসন ছাড়া বাইরে কোনো লোক খায় না। আবাসনের ওদের একটা সমবায় সমিতি আছে, তার মাধ্যমে এই ঘের বাড়িগুলো ওরা সবাই বন্টন করে খায়। লিখিত অভিযোগ পেলে বাবুল খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এরকম যদি লিখিত অভিযোগ আসে, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সৈয়দ মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।